দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস ব্রিটিশ বাণিজ্য মন্ত্রীর। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণী অগ্রাধিকার পাবে ডক্টর ইউনূস। তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক অস্থিরতা কাটার আশা বিশ্লেষকদের। রাজধানীর বাইরেও চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহীতে 15 দিনে আক্রান্ত 30, ডেঙ্গুর হটস্পট বরগুনা। চিকিৎসক সংকটে ভোগান্তি চরমে। সাভারে কারখানা সরিয়ে নেওয়ার পরও আশানুরূপ সাফল্য নেই চামড়া শিল্পে। বর্জ্য পরিশোধনাগার জটিলতায় ধুঁকছে খাত, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এবং কক্সবাজারের অরক্ষিত সৈকতে বাড়ছে মৃত্যুর মিছিল। পর্যটকদের নিরাপত্তায় মাত্র 5 কিলোমিটার এলাকায় নিয়োজিত লাইফগার্ড। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন, আমি মশিউর অনিক। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। লন্ডন সফরে বুধবার চেথাম হাউসের সংলাপে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিভিন্ন প্রশ্নের উত্তরে দেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো সদস্যই নির্বাচিত সরকারের অংশ হতে চান না। পালাবদলের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের কার্যকলাপের জন্য একবারও ক্ষমা চায়নি। দেশের মানুষের নিরাপত্তার জন্যই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নাফি আরমান মনন জানাবেন বাকিটা। লন্ডন সফরের প্রথম দিন থেকেই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Professor Yunus is renowned around the world. সফরের দ্বিতীয় দিনে চ্যাথাম হাউসের সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টা, যেখানে উঠে আসে জাতীয় নির্বাচন, অর্থনীতি ও জুলাই সনদ সহ নানা প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা জানান, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 17 বছর পর প্রথমবারের মতো ভোট দিতে পারবে জনগণ। জনপ্রতিনিধি নয়, বরং নতুন বাংলাদেশ তৈরিতেই নির্বাচনে ভোট দেবে তরুণ প্রজন্ম। নতুন সরকারে বর্তমান উপদেষ্টা পরিষদের যুক্ত হবার কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি। None of our cabinet members would like to do that, not only me. So our job is to make sure the transition is managed well and people are happy when we hand over power to the elected government. গণ অভ্যুত্থানের 10 মাসে এসে প্রকাশ করা হচ্ছে জুলাই সনদ। একে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা। Is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree, and then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. ডক্টর ইউনূসের কথায় উঠে এসেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকার প্রধান জানান, এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি আওয়ামী লীগ। তাই জনগণের দাবি ও জননিরাপত্তার প্রেক্ষিতে বিচার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আপাতত দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। That for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. প্রধান উপদেষ্টা জানান, বিগত সরকার দেশ থেকে $234 বিলিয়ন পাচার করেছে। দেশের অর্থনীতিকে শূন্য করে রেখে গেছে আওয়ামী লীগ। তবে অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এতে সবচেয়ে বড় অবদান রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। In that crisis moment, the best thing that happened to us, the overseas Bangladeshis, many of them are here, in London, in England, and so on, in Middle East. They kept sending remittances, huge amount of remittances, and that saved us. The economy was saved with them. রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হবে রোহিঙ্গা বিষয়ক বিশেষ সেশন। কোন সরকারই বিপুল এই জনগোষ্ঠীকে বাংলাদেশিদের সঙ্গে একত্রীকরণের ভুল করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। So we urge to have a global meeting of the Rohingyas on these issues and related issues. 4 দিনের সফর শেষে আগামী 14 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। We open up so that we all prosper together, this whole region. নাফি আরমান মনন, এখন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডসের বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আর এতে করে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপরে জোর দেন। বুধবার লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কিভাবে আকৃষ্ট করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়াও বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী এতে সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান শফিকুল আলম। এদিকে যুক্তরাজ্যের বাজেট অধিবেশন চলমান থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে কিভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা বাড়ানো যায়, ব্রিটিশ ইনভেস্টরদেরকে কিভাবে আরও উদ্বুদ্ধ করা যায়, তারপরে আমরা কিভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কিভাবে এগিয়ে নিতে পারি, ওদের সাথে আমাদের কি কোথায় কোথায় কোঅপারেশন আরও এনহান্স করা যায়, বাজেটের স্পেন্ডিং কিভাবে কি হয়েছে সেটা রিভিউ হচ্ছে এখানে বাজেটে। সেটা ওনারা খুব এইটা নিয়ে খুবই মানে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ব্যস্ত এটা নিয়ে। শুক্রবার লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও সবচেয়ে বেশি প্রাধান্য পাবে নির্বাচনের দিনক্ষণের ইস্যুই। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুই নেতার শীর্ষ পর্যায়ের এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কথা বলা হচ্ছে তা বিঘ্ন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। ডক্টর মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সবচেয়ে আলোচিত হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে। বিদেশের মাটিতে শীর্ষ দুই নেতার বৈঠককে কেন্দ্র করে কেন এত আলোচনা, সে বিষয়ে জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামের কাছে। বেগম খালেদা জিয়া এবং আমি যদি বলি আরও স্পষ্ট করে যে তারেক জিয়ার সমর্থন বা সহযোগিতা ছাড়া আসলে কোনো সিদ্ধান্তই জাতীয়তাবাদী দলের পক্ষে বাস্তবায়ন করা কিংবা নেওয়া সম্ভব না। ফলে যেহেতু আগামীতে আমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে যে সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন এবং তৃতীয়ত হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। সেই বিচারে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাপ এবং যে অস্থিরতা আছে সেই অস্থিরতাটা কমিয়ে এটাকে একটা স্থিতিশীল পরিবর্তনের জায়গায় নিতে পারবে বলে আমার কাছে মনে হয়। কাজী মারুফুল ইসলাম এই বৈঠককে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কমানো ও স্থিতিশীল জায়গায় নিয়ে আসার উদ্যোগ হিসেবে ব্যাখ্যা যেমন করছেন, তেমনি এই অধ্যাপক এটিও মনে করছেন নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নতুন বাংলাদেশ নির্মাণে যে রূপান্তরের কথা আলোচনা হচ্ছে তা বিঘ্নিত হবে। আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে এই রাজনৈতিক দলটির সম্পূর্ণ অংশগ্রহণ দরকার। অংশগ্রহণটা শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অর্থে নয়, এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটা পর্যায়ে এই রাজনৈতিক দলটার অংশগ্রহণ দরকার। বাংলাদেশ একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। এই রূপান্তর প্রক্রিয়াতে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফলে তাদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা যদি তারা পালন না করেন তাহলে এই রূপান্তর প্রক্রিয়াটা অনেকভাবে বিঘ্নিত হবে। পলিটিক্যালি আনব্রিডিং সিজন হচ্ছে। আর বৈঠক ঘিরে যখন জাতীয় রাজনীতিতে তুমুল আলোচনা, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন প্রধান উপদেষ্টার আগ্রহেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুই নেতার আলোচনায় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিষ্পত্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। মানে প্রধান উপদেষ্টা যে সমস্ত বিষয়গুলো আলাপ করতে চাইবেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে সমস্ত বিষয়গুলো আলাপ করবেন এগুলো অবশ্যই জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা নিষ্পন্ন হবে বলে, একটা জায়গায় আসবে বলে আমি বিশ্বাস করি এবং সারা জাতির প্রত্যাশাও তাই। তবে বৈঠকে অন্যান্য আলোচনা ছাপিয়ে নির্বাচনের সময় নির্ধারণেই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এ নেতা। নির্বাচনের সময় সীমা নিয়ে তো আলাপ আলোচনা হতেই পারে এবং সেটা মানে প্রধান উপদেষ্টাকে যৌক্তিকভাবে আমরা আগেও বুঝিয়েছি। আমরা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তক্রমে আমাদের বিবৃতি দিয়েছি, আমরা নিজেরা প্রতিক্রিয়া জানিয়েছি। এটা ওনাকে বোঝানোর চেষ্টা করা হবে যেহেতু সংস্কার বিচার এগুলো কোনো সমস্যা নয়, এগুলো চলবে চলমান প্রক্রিয়া, সুতরাং আর কোনো অজুহাতে নির্বাচন ডিসেম্বরের পরে পিছানোর আমরা কোনো কারণ খুঁজে পাইনি।
ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। যাত্রীর তুলনায় লঞ্চ কম থাকায় বাধ্য হয়ে দক্ষিণাঞ্চলের মানুষ নদী পাড়ি দিচ্ছেন ফিটনেসবিহীন নৌযানে। এদিকে সিলেট থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত বাস পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না ট্রেনের টিকিট, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। তবে শুরুতেই চলে যেতে চাই ভোলাতে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ। আপনার মাধ্যমে জানতে চাই যে লঞ্চঘাটগুলোতে যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এই সময়টাতে, এবং ফিটনেসবিহীন যে সমস্ত নৌযান চলাচল করছে সেগুলো বন্ধে প্রশাসন কতটা তৎপর অবস্থান নিয়েছে? অনেক নারীর টানে ঈদ উদযাপনে যারা বাড়ি এসেছিলেন তারা এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছে পরিবারের সাথে ঈদ উদযাপন শেষ করে। আমি এখন রয়েছে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ কিন্তু ভোলা থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এই লঞ্চটি কিন্তু একরকম কানায় কানায় পূর্ণ রয়েছে এবং পুরো ঘাটেও কিন্তু অপেক্ষমান অনেক যাত্রী রয়েছে। প্রত্যেক যাত্রী কিন্তু একরকম দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুর এবং ঢাকা রুটের যাত্রীদের জন্য কিন্তু রয়েছে। আপনি আমার পিছনেই যে জাহাজটি দেখেছেন সেটা কানায় কানায় পূর্ণ রয়েছে। এছাড়াও যে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে যেই কাঙ্ক্ষিত লঞ্চ রয়েছে তা পরিমাণে কম থাকে কিন্তু যাত্রীরা বাধ্য হয়ে কিন্তু ফিটনেসবিহীন যে সকল নৌযান রয়েছে, ফিটনেসবিহীন যে স্পিড বোট এবং কাঠের ট্রলার এবং স্টিলের যে সকল ট্রলার রয়েছে, এই অবৈধ নৌযানে করে কিন্তু উত্তাল মেঘনা পাড়ি দিয়ে লক্ষ্মীপুর পারাপার হচ্ছে। এক্ষেত্রে প্রশাসন ঈদের শুরুর দিকে দেশের ঘর ফেরা মানুষের জন্য যে সকল তৎপর ছিল, উদ্যোগী ছিল, অভিযান পরিচালনা করেছে, সেক্ষেত্রে এখন কর্মস্থলে ফেরা মানুষের ক্ষেত্রে কিন্তু দুর্ভোগ লাঘবের জন্য প্রশাসনের তেমন তৎপর কিন্তু আমরা দেখতে পাইনি। ঘাটে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত বিআইডব্লিউটিএ বা টিসি কোনো কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযান বা কোনো তদারকি দেখেনি। আমি এখন যে স্থানটি রয়েছে এটা এই পাশাপাশি কিন্তু ফেরিঘাট, লঞ্চ ঘাট সব প্রায় 5টি পোর্ট রয়েছে। এর মাঝখানে কিন্তু স্পিড বোট ঘাটও কিন্তু এখান থেকে এখানে রয়েছে। এই স্থানটিতে কিন্তু ট্রলার এবং স্পিড বোট, স্টিলের ট্রলার যে সকল রয়েছে সেগুলো অবৈধভাবে কিন্তু ফিটনেসবিহীন যে সকল নৌযান রয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় কিন্তু যাত্রীদেরকে জিম্বি করে অধিক ভাড়া দিয়ে কিন্তু তারা লক্ষ্মীপুর যাতায়াত করছে। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি ঢাকা রুটে কিন্তু এরকম কোনো দুর্ভোগের চিত্র কিন্তু আমরা কোনোদিন দেইনি। ভোলা থেকে ঢাকা রুটে কিন্তু যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করছে এবং ভাড়ার মাত্রা স্বাভাবিক রয়েছে বলে কিন্তু যাত্রীরা বলছে। বিশেষ করে ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে কিন্তু যাত্রীদের এই দুর্ভোগ কিন্তু রয়েই গেছে বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বোচ্চ তথ্য। অনেক এবার চলে যাব সিলেটে, সেখানে সড়ক পথের সবশেষ খোঁজ খবর জানানোর জন্য সঙ্গে আছেন সন্দীপন শুভ। বাসের টিকিটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা কি দেখছেন, আর ট্রেনের টিকিট না পাওয়া নিয়ে কি বলছেন যাত্রীরা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক সর্বপ্রথম আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আমি রয়েছি সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকায় এবং প্রথমে যে প্রশ্নটি আপনি করেছেন বা জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে বাস ভাড়া নিয়ে। সেই বাস ভাড়ার ব্যাপারে আসলে এখনও অধিক ভাড়ার কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এ ব্যাপারে প্রশাসন পুরোপুরি সচেষ্ট রয়েছে। আপনি জানেন যে র্যাব সাপোর্ট সেন্টার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর কিন্তু কাজ করছে এই বিষয়ে। এবং আরেকটি তথ্য যদি আপনাকে আমি জানাতে চাই, এখানে সিলেট যেহেতু পর্যটন নগরী, সেখানে ঘরে ফেরা মানুষের চেয়ে এই মুহূর্তে যে বাসগুলো আসছে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে, সেগুলা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেগুলোতে কিন্তু পর্যটকদের সংখ্যায় আমরা বেশি দেখছি এবং পর্যটকরাই এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং তাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে প্রশাসন। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে রেলের টিকিটের ব্যাপারে, আসলে সিলেটের ট্রেনের সংখ্যা কম থাকায় সিলেটে কিন্তু সবচেয়ে বেশি যেটি সংকট সেটি হচ্ছে রেলের টিকিটের। খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে যাওয়ায় মানুষ কিন্তু তার পছন্দের জায়গায়, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যেতে গেলে ট্রেনটা তাদের পছন্দের থাকলেও তারা কিন্তু সংখ্যায় কম থাকায় এই ট্রেন যাত্রাটায় তারা একটু পিছিয়ে থাকেন। তেমনটি আমরা লক্ষ্য করেছি। গত কয়েকদিন ধরেই ট্রেনের টিকিট একটু সংকট ছিল এবং এই সংকটটা এখনও রয়েছে। তাই সেজন্য স্বভাবতই কিন্তু বাসের উপর চাপ পড়ে এবং বাসের উপর যখনই চাপ পড়ে তখনই প্রশ্ন আসে কিন্তু ভাড়ার।
সেই ভাড়ার ক্ষেত্রে কিন্তু এই বছর সর্বোচ্চ নজরদারি করেছে প্রশাসন, বিশেষ করে র্যাবের যে সাপোর্ট সেন্টার তারা কিন্তু সার্বিকভাবে একটি তৎপরতা আমরা দেখেছি। এছাড়াও বিআরটি এর কিছু অভিযান আমরা দেখেছি, তাদের আভিযানিক দল ঈদের আগ থেকেই তারা কিন্তু এটি চালু করেছিলেন তাদের অভিযান, এবং 14 তারিখ পর্যন্ত সেটি চলবে। এবং আপনি আরেকটি তথ্য নিশ্চয়ই জানেন যে 14 জুন সরকারি ছুটি শেষ হয়ে যাবে, তখন কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আবার সিলেটে আসা শুরু করবেন, তখন হয়তো আরেকটু চাপ বাড়বে। তবে এই মুহূর্তে আমি যদি বলি চাপ কিন্তু তেমন একটি নেই। মোটামুটি মানুষজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজেই সিলেটে আসছেন। আমরা বিভিন্ন কাউন্টারে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে চাপটা আসলে এতটা নেই। তো এই ছিল আসলে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। রাজশাহীতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ল্যাব টেস্টে 15 দিনে 30 জন আক্রান্তের সন্ধান মিলেছে। জরুরি প্রয়োজনে হাসপাতালে প্রস্তুত আছে বিশেষায়িত ওয়ার্ডও। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। 2020 সালের পরেও কোভিডের পরীক্ষা অব্যাহত রেখেছিল রাজশাহী মেডিকেল কলেজ। করোনার উপসর্গ থাকলেই এখানে RT-PCR ল্যাবে চলছিল পরীক্ষা নিরীক্ষা। তাতে করোনা আক্রান্ত রোগী পাওয়া না গেলেও গেল 27 মে 5টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা মিলে 1টি। এরপর থেকে এ পর্যন্ত একদিনে সর্বনিম্ন 4টি ও সর্বোচ্চ 25টি নমুনা পরীক্ষা হয়েছে ল্যাবে। তাতে গেল 15 দিনে আক্রান্ত পাওয়া গেছে 30 জন। গেল 2 মে 15টি পরীক্ষায় চিকিৎসক ও মেডিকেল স্টাফ মিলে আক্রান্ত হয় 9 জন। এরপর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা না বাড়লেও বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। 15 দিনে পরীক্ষা হয়েছে 94টি। উপসর্গ থাকলে দ্রুতই করোনা টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। আশা করি রাজশাহী মেডিকেল কলেজ কিটের স্বল্পতায় ভুগবে না, যদি না খুব বেশি মহামারী না হয়। খুব আগের মতো যে প্রতিদিনই 400-500 করতে হলে সেক্ষেত্রে আমরা পারবো না, কিন্তু এমনি এখন যেভাবে হচ্ছে বা তার চেয়ে কিছু যদি বেশিও হয় আমরা ইনশাল্লাহ এটা রিপোর্ট করতে পারবো, আমি আশা করছি। আতঙ্কের এখন পর্যন্ত কারণ দেখি না। যে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বাংলাদেশে, সেই দুটো ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত আশা করা যাচ্ছে খুব বেশি কিছু বিপদ ঘটাবে না আর কি। তারপরেও আমাদের সাবধান থাকতে হবে। সীমান্তের উপর থেকে যেহেতু লোকজন রেস্ট্রিকশন থাকলে ভালো হয়। দেশে পাওয়া করোনার নতুন সাব ভেরিয়েন্ট নিয়ে এখনই ভীতিকর অবস্থা সৃষ্টি হয়নি, তবে ভারতের কিছু ভেরিয়েন্ট নিয়ে আছে দুশ্চিন্তা। তাতে সরকার সীমান্তে সচেতন থাকবে এমন প্রত্যাশা চিকিৎসকদের। আর রাজশাহী হাসপাতালে চিকিৎসা দিতে সকল প্রস্তুতি রাখা হয়েছে দাবি সংশ্লিষ্টজনদের। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়গুলো, সার্বক্ষণিক বাইরে বের হলে পরে মাস্ক পরিধান করা, একটু নিরাপদ দূরত্ব বজায় রাখা অপর থেকে, বারবার হাত ধোয়া, সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এই বিষয়গুলোকে আসলে আরও বেশি গুরুত্ব দেওয়ার সময় এসেছে, বিশেষ করে বয়স্কদের ভিতরে এবং যাদের আগে থেকেই শ্বাসকষ্ট, হাঁপানি বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই ধরনের অন্যান্য অসুখগুলো রয়েছে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করে মেনে চলতে পারি, আমার মনে হয় পূর্বের ন্যায় আমরা আর সেই ধাক্কাটি খাবো না। রাজশাহী মেডিকেল কলেজে প্রতিদিন করোনার পরীক্ষা হচ্ছে 5 থেকে 10 জনের। রাকিবুল হাসান, এখন রাজশাহী। জানুয়ারি থেকে 11 জুন পর্যন্ত 5303 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে, আর প্রাণ ঝরেছে 23 জনের, যার মধ্যে বরগুনাতেই আক্রান্ত 1500-এর বেশি সংখ্যক রোগী। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত 8 জনের। প্রতিনিয়ত আক্রান্ত বাড়লেও সদর হাসপাতালে চিকিৎসক, নার্স সহ পরিচ্ছন্নতা কর্মী তীব্র সংকট দেখা দিয়েছে। নেই ICU সুবিধা সহ প্রয়োজনীয় যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন তার কোনোটাই। সেবা পেতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে রোগী আর স্বজনদের। বাকিটা জানাচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। মায়ের ছবির পাশে অপলক দৃষ্টিতে 2 বছরের শিশু ইয়ানা। ঈদের আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা মোনালিসা জেরিন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাই তো ইয়ানার নির্বাক চোখ খুঁজে ফিরছে মাকে। এর কিছুদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছে শিশু উপমা। 11 বছরের মেয়েকে হারিয়ে বিষাদে স্তব্ধ জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা। ওর কথা মনে করলে আমার বুকটা ছিঁড়ে যায়।
যার যার আঙিনা, যার যার বাড়ির ছাদ আশেপাশে যদি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে এটা ডেঙ্গু প্রতিরোধে একটা ভালো অবদান রাখতে পারে। বর্ষার আগেই এই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। জেলায় আক্রান্তের সংখ্যা রীতিমতো অবাক করার মতো, যা সারা দেশে মোট রোগীর 25%। এদিকে প্রতিনিয়ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও জেলার 12 লাখ মানুষের চিকিৎসা সেবায় সদর হাসপাতালে সংকট রয়েছে চিকিৎসক সহ নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর। পাশাপাশি নেই আইসিইউ সুবিধা সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি। ডক্টর আসতে গেল বৃহস্পতিবারে, এখন অবধি আর কোনো ডক্টর আসে না আমাদের দেখতে। আমাদের রোগীরা যে কষ্টে আছে যা বলার বাহিরে। এরা কোনো ঔষধপাতি দেয় না, একটা প্যারাসিটামল খাইয়ে ভর্তি হয়ে পড়ে রয়েছি। ইমার্জেন্সি রোগীটাকে নিয়ে আমরা ঢাকায় যাচ্ছি, যদি এখানে সমস্ত ব্যবস্থাগুলো থাকতো তাহলে এখন তো আমরা লাইফ রিস্ক নিয়ে এত দূর যেতাম না। আমরা গড়পড়তা রোগী দেখা লাগতেছে, যেটা ডেঙ্গু রোগীর জন্য একটু বিপজ্জনক হতে পারে, কারণ আমার কিছু রোগীর যে এক্সটেনশন দরকার সেটা আমি দিতে পারতেছি না। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের মেইলে প্লাস তার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমরা ম্যান পাওয়ার চেয়ে যে আমার ইমিডিয়েট আমাকে ডাক্তার দেন, ইমিডিয়েট আমার নার্স দেন, না তো আমরা আর সক্ষমতা বাইরে চলে গেলে আমরা মহাবিপর্যয়ের সম্মুখীন হয়ে যাব। ডেঙ্গু প্রতিরোধ ও সেবার মান বাড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক। স্বাস্থ্য বিভাগের সবসময়ের জন্য কাজ হচ্ছে যেটা হচ্ছে রোগটা শনাক্ত করা, রোগের চিকিৎসা দেওয়া, উপদেশ দেওয়া। হ্যাঁ, রোগটা কিভাবে আসলো সেখানেও স্বাস্থ্য বিভাগ কাজ করছে নিয়মিত স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে। এদিকে সদর হাসপাতালের ঠিক পাশেই দেখা যায় ময়লার স্তূপ। মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় ঢিলেঢালা কার্যক্রম সহ পৌরসভার ডাস্টবিন দখল করে দোকান নির্মাণের অভিযোগ স্থানীয়দের। তবে পৌর প্রশাসক বলেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ও বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে কার্যকর পদক্ষেপ। দীর্ঘদিন ব্যাপী এই ময়লা স্তূপটা পড়েছে, হসপিটাল কর্তৃপক্ষ এই বিষয়ে পুরোই উদাসীন। এখানে সুস্থ মানুষ এসে আরও উল্টো ডেঙ্গুতে অসুস্থ হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের কর্মীরা চেষ্টা করে যাচ্ছে এবং মানুষকে আমরা সচেতন করে যাচ্ছি। এখানে ডেঙ্গু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বরগুনা সদর হাসপাতালটিকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র। তাই এই হাসপাতালে চিকিৎসক সংকট সহ সকল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রান্তিক জনপদের মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বরগুনায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। গেল কয়েকদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে অস্বস্তি বিরাজ করছে নগর জীবনে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ রাতেও সমানভাবেই ভোগাচ্ছে নগরবাসীকে। আবহাওয়া অফিস বলছে 15 জুনের পর বর্ষা মৌসুম শুরু হলেও মৌসুমি বায়ু সক্রিয় হবে, তখন বৃষ্টির দেখা মিললে কমতে পারে তাপমাত্রা। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। এই চিত্র বলছে মধ্যরাতেও বেশ চড়া ঢাকার তাপমাত্রা। বোঝা যাচ্ছে দিনের মতো রাতেও সহনীয় মাত্রায় পৌঁছায়নি তাপমাত্রা। রাত 4টার পরে ঠান্ডা পড়বে, 8টা-9টা পর্যন্ত পরে আবার গরম শুরু। দিনে মানে এত রৌদ্রের আলো পড়ে বেরই হওয়া যায় না রৌদ্রের কারণে, আর রাত্রে তো একটু ঠান্ডা আবহাওয়া থাকে, তার জন্য একটু বের হওয়া যায়। চলতি সপ্তাহের 8 জুন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। পরদিন রেকর্ড করা হয় 35.8 ডিগ্রি সেলসিয়াস। 11 জুন তাপমাত্রার পারদ ঠেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে নীলফামারী ডিমলায় তাপপ্রবাহ রেকর্ড করা হয় 38 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে আগামী 5 দিন গরমের এই তীব্রতা অব্যাহত থাকবে। এদিকে গরমে ওষ্ঠাগত প্রাণে কিছুটা প্রশান্তি দিতে রাতে অনেক নগরবাসী ঘর থেকে বেরিয়ে আসেন খোলা জায়গায় একটু স্বস্তির পরশ পেতে। বন্ধু কেবল তুমি ছাড়া, তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বৈরী আবহাওয়া সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে শ্রমজীবীদের। বেড়েছে জ্বর, সর্দি, কাশি। বয়স্ক ও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন এতে। রাতে তো বাসায় ঘুমানোই যায় না। রাত মনে করেন যে রাতে 3টা-4টা পর্যন্ত জাগনা থাকি। জাগনা থাকার পরে যে যখন ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা হয় তখন যে একটু ঘুমাই। বাসায় ফ্যান চললেও গরম লাগে। গরম তো লাগে, অতিরিক্ত গরম লাগে,
যেমন গাইমা যা শরীর প্রায় সময় আমি যখন একটু গরম লাগে বা অস্বস্তি ফিল করি মানে ঘরের ভিতর, তখন আমি একা একা ছাদে চলে আসি। আবহাওয়া অফিস বলছে এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয়। 3 দিন পরেই আষাঢ় মাস শুরু হবে। এরপর মৌসুমি বায়ু সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকাল পরশু আবার একটু বাড়বে, কারণ হচ্ছে বর্ষার যে বৃষ্টি যেটা হওয়ার কথা, এটা গ্র্যাজুয়ালি আরও 2-3 দিন ওয়েট করতে হবে। এখন ঢাকার দক্ষিণ পূর্ব দিকের বাতাসের গতি সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার। ঠিক এই মাঝ রাতেও বাতাসের আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ 93% উপরে, যে কারণে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে বেশি। এমন প্রেক্ষাপটে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি দেখা না দিলে স্বস্তিরও দেখা মিলবে না। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। দেশের অন্যতম সম্ভাবনাময়ী চামড়া খাতকে এগিয়ে নিতে 2017 সালে হাজারীবাগ থেকে চামড়া শিল্পকে নিয়ে যাওয়া হয় সাভারের হেমায়েতপুরে। কিন্তু সেখানেও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি কার্যকর না করায় মুখ থুবড়ে পড়তে যাচ্ছে আশা জাগানিয়া এই খাত। ফলে কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়া আর চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ধারাবাহিকভাবে আয় কমছে। আর এই সুযোগে ধীরে ধীরে চামড়ার জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিশিয়াল লেদার বা কৃত্রিম চামড়া। আর এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেক ব্যবসায়ী। শম্পা বিশ্বাস জানাচ্ছেন বাকিটা। কোরবানির ঈদ শেষ হতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা চামড়া জড়ো হচ্ছে সাভারের চামড়া শিল্পনগরে। এসব চামড়া স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হয়। কিছু চামড়া আবার ব্যবহৃত হয় চামড়াজাত পণ্য তৈরিতে। দেশে চামড়া শিল্পের বিকাশ হয় হাজারীবাগ থেকে। একটা সময় এখানে গড়ে ওঠে চামড়ার কারখানাগুলো। হাজারীবাগ হয়ে ওঠে অর্থনীতির অন্যতম শক্ত ভিত। তবে এই শিল্পের বর্জ্যে বুড়িগঙ্গা সহ আশপাশের এলাকা হয়ে ওঠে দুঃসহ। তথ্য বলছে, হাজারীবাগে থাকাকালে ট্যানারিগুলো প্রতিদিন প্রায় 21,000 ঘনমিটারেরও বেশি তরল বর্জ্য পরিশোধন না করেই সরাসরি বুড়িগঙ্গায় ফেলত। এই বিষবলয় থেকে মুক্ত হতে চামড়া শিল্পকে স্থানান্তরিত করা হয় সাভারের হেমায়েতপুরে। তবে সেখানেও ধুঁকছে এই শিল্প। চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিইটিপি নিয়ে 2017 সালে হাজারীবাগ থেকে স্থানান্তরিত হওয়ার পরে 8 বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। আমাদের এখন যে বিশ্বের যে ব্যবসায়িক ব্র্যান্ডগুলো আছে, ওরা এলডব্লিউ সার্টিফিকেট কেউ চামড়া নিচ্ছে না আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি নন ব্র্যান্ড বাইরের কাছে। আর আমাদের যদি আপনার বিক্রি ঠিক করতে হয়, সেক্টরকে বাঁচাতে হয়, তাহলে আপনার আমাদের সিইটিপি আর ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম খুব দ্রুত কমপ্লিট করতে হবে। এলডব্লিউ যে সার্টিফিকেট দরকার, সেটা আমাদের বাংলাদেশের নাই, কারণ এটা সরকার হাত দিছিল, হাত দিয়েও পুরোপুরি শেষ করে নেয়। আর এই কারণে আমরা চামড়াগুলো ইউরোপে বিক্রি করতে পারতেছি না। আমরা নির্ভর হচ্ছি চায়না কান্ট্রির উপরে, আর চায়নার মার্কেটে চামড়ার প্রাইস খুবই লো। এদিকে বিশ্বের বড় নামি দামি ব্র্যান্ডগুলোর কাছে ভালো দামে চামড়া এবং চামড়াজাত পণ্য বিক্রি করতে হলে প্রয়োজন লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সনদ। সিইটিপির অব্যবস্থাপনায় আটকে রয়েছে সেই সনদ প্রাপ্তি। তাই রপ্তানির সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। এইখানে আপনার 25,000 কিউবিক মিটার একটা ইফুলিন ট্রিটমেন্ট প্ল্যান্ট করার কথা, কিন্তু তারা 14,000 কিউবিক মিটার তৈরি করে তারা কিন্তু সম্পূর্ণ টাকা নিয়ে দেশ থেকে চলে গেছে। তারপর প্রজেক্টটা কিন্তু টোটালি আপনার ইনকমপ্লিট একটা প্রজেক্ট। সুতরাং এইখানে মনে করি যে এইখানে না হওয়ার কারণ হলো প্রধান প্রতিবন্ধকতা সরকারের অবহেলা এবং সরকারের দুর্নীতি। দেশে প্রতি বছর প্রচুর চামড়া উৎপাদিত হয়, যার 25% স্থানীয় বাজারে ব্যবহৃত হয়। বাকি 75% রপ্তানি করা হয়। তবে এলডব্লিউজি সনদ, ব্যাংক ঋণ সহ সঠিক পরিকল্পনার অভাবে রপ্তানি এখন নিম্নমুখী। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ধারাবাহিকভাবে আয় কমছে। 2022-23 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় ছিল 1,223.62 মিলিয়ন মার্কিন ডলার। আর 2023-24 অর্থ বছরে আয় মাত্র 1,039.15 মিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, দেশের চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য উদ্যোগ নিতে হবে সরকারকেই। ইটিপি ম্যানেজমেন্ট ইস্যুটা,
ইটিপি কীভাবে চালাবো, ইটিপির সক্ষমতা, এগুলো হয়তো প্রপারলি আমাদের সাথে ডিসকাস করে করা হয়নি। এটাও আছে আপনি ধরেন। তাহলে কি হচ্ছে যে আপনার সমস্যা আছে, তার মানে হচ্ছে যে আমরা সাভারে ঠিকই গেছি, কিন্তু সাভারে আমাদের যেই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হওয়া উচিত যে আমরা কীভাবে 4-5টা ফ্যাক্টরিকে আবার এলডাব্লিউডি নিয়ে আসতে পারি। সেটা করার জন্য আমাদের ধাপে ধাপে আগাতে হবে। আমাদের 140টার মতো ফ্যাক্টরি আছে এখন, 140টার মতো 6টা আপনার হচ্ছে সনদধারী প্রতিষ্ঠান। হ্যাঁ, সুতরাং এটাও তো একটা জিনিস আমাদের কাছে দুঃখজনক। দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চামড়ার বাজারে যখন মন্দা যাচ্ছে, তখন ধীরে ধীরে চামড়ার জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিশিয়াল লেদার বা কৃত্রিম চামড়া। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবসায়ী। এমন বাস্তবতায় ট্যানারি মালিকরা বলছেন, দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে বন্ড সুবিধা, সিইটিপি কার্যকর করা সহ এই খাতের সকল বৈষম্য দূর করতে হবে। তাহলেই আবারও ফিরবে চামড়া খাতের সুদিন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। 120 কিলোমিটারের সমুদ্র সৈকতের 115 কিলোমিটারই পর্যটকদের জন্য অরক্ষিত। মাত্র 5 কিলোমিটার এলাকার জন্য কাজ করে লাইফগার্ড। সাগরের নিচে থাকা গুপ্ত খাল, প্রবল স্রোত আর সীমিত উদ্ধার তৎপরতায় সমুদ্র স্নান করতে গিয়ে ঘটছে প্রাণহানি। ঈদের ছুটিতে সমুদ্র সৈকতে 6 জনের মৃত্যুর ঘটনায় আবারও সামনে আসছে সৈকতের চরমেই অব্যবস্থাপনার চিত্র। মন্তস বেদজ্ঞের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ঈদুল আজহার ছুটিতে মাত্র 3 দিনেই কক্সবাজার ভ্রমণ করেছেন 3 লাখের বেশি পর্যটক। তাদের 90% গিয়েছেন সাগরে নামতে। কিন্তু এই আনন্দঘন মুহূর্তের পেছনেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। সাগরের নিচে সৃষ্টি হয়েছে একাধিক গুপ্ত খাল ও স্রোতের ফাঁদ। অনেকেই বুঝতেই পারেন না কখন তারা নিরাপদ এলাকা ছেড়ে প্রবেশ করেছেন মৃত্যু ঝুঁকির জোনে। গত 3 দিনে সমুদ্রে ডুবে মারা গেছেন পর্যটক সহ অন্তত 6 জন। গত 10 বছরে এ সংখ্যা অন্তত 60। সমুদ্রের মতো যাবে, মানুষ আস্তে আস্তে এত দূরে না যেয়ে যদি নিজের সাবধানতা বজায় রাখে, তাহলে এটা খুব কমে আসবে এই দুর্ঘটনাগুলো। আমরা পর্যটকে যারা আসি সবাই একটু সচেতন থাকা দরকার। এখানে দেখাশোনা করার জন্য লোকজন বাড়াইতে হবে। এখানে সবসময় পরিষ্কার রাখলে আরো ভালো ভালো লোক এখানে দেখা যাচ্ছে আসবে। সৈকতের কলাতলি থেকে লাবণী পর্যন্ত মাত্র 5 কিলোমিটার জুড়ে কাজ করছে সি সেফ লাইফগার্ড নামে বেসরকারি একটি সংস্থার 27 জন উদ্ধারকর্মী। কিন্তু বাকি 115 কিলোমিটার টেকনাফ থেকে কলাতলি এবং শৈবাল পয়েন্ট থেকে নাজিরা টেক পর্যন্ত সম্পূর্ণ অরক্ষিত। এই এলাকায় যদি কেউ নিখোঁজ হন, ওই অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদেরকে আমরা কিন্তু পালাক্রমে নিষেধ করতেছি। আমরা একটা টিম যাচ্ছি, নিষেধ করতেছি যেন ডেঞ্জারের জোনে না যায় এবং যেখানে সেফ জোন আছে ওখানে যেন গোসল করে। মাত্র 27 জন লাইফগার্ড মাত্র 3টি পয়েন্টেই এই সেবাটি দিচ্ছে। এইখানটায় বর্তমানে প্রয়োজন অন্তত 100 জন লাইফগার্ড। 10টি পয়েন্টে যদি এই সেবাটি দেওয়া হয়, আমার মনে হয় যে এই পানিতে ডুবা রোধ করাটা সম্ভব। প্রশিক্ষিত লাইফগার্ড যারা সুইমিং সহ যারা সমুদ্রে সাঁতার কাটতে জানে এবং উদ্ধার তৎপরতায় পারদর্শী, তাদেরকে যদি নিয়োগ দেয় সরকারিভাবে লাইফগার্ড নিয়োগ দেওয়াটা খুবই জরুরি। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানালেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ড ও বিচ কর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এবং জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে প্রশাসন। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল রেসপন্স করছি। কখনো কখনো কোনো বিচে এমন দেখেছি 12টা, 1টা, 2টা সময়ও কেউ পানিতে নামছে। এটি খুবই অনভিপ্রেত, এটি কাম্য নয়। পর্যটকদের সচেতন হতে হবে। আমরা আমাদের কাজটি যথাসম্ভব আমরা আমাদের হাইস্ট সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের সেরকমই নির্দেশনা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে বিলাসবহুল হোটেল মোটেল রয়েছে অনেক, কিন্তু পর্যটকদের জীবনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। কবে এই উদাসীনতার অবসান হবে সেটাই এখন বড় প্রশ্ন। এখন কক্সবাজার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গুরুত্বপূর্ণ নানা প্রকল্প থাকায় 2030 সালের মধ্যে ঈশ্বরদী বিমানবন্দর চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো বিমান চলাচলে গতি আসবে দেশের অর্থনীতিতেও। তবে দ্রুত রানওয়ে সম্প্রসারণ, টার্মিনাল ভবন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বাকিটা জানাচ্ছেন মাহবুব হোসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাবনার ঈশ্বরদীতে বিমানবন্দর নির্মাণ করা হয়। 1989 সালে এখান থেকে ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করত বিমান বাংলাদেশ। তবে নানা কারণে দফায় দফায় চালু ও বন্ধ হয় এই বিমানবন্দর। সবশেষ 2013 সালে ঈশ্বরদী থেকে বেসরকারি ইউনাইটেড এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা শুরু করে। বছরখানেক পর যা আবারও বন্ধ হয়ে যায়।
বিমানবন্দরের জন্য মোট 436.65 একর জমি অধিগ্রহণ হলেও বর্তমানে রয়েছে 145.91 একর জায়গা। 4700 ফুট রানওয়ে, টার্মিনাল বিল্ডিং, ভিআইপি লাউঞ্জ, যাত্রী কক্ষ, সংযোগ সরঞ্জাম, অফিসারদের আবাসিক এলাকা থাকলেও এর বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। বর্তমানে রানওয়ে লেন্থ আছে 4700 ফিট। আমাদের 6000 ফিট রানওয়ে দরকার, টার্মিনাল বিল্ডিং দরকার, ফায়ারের গাড়ি দরকার, নেভিগেটস দরকার এবং জনবল প্রয়োজন এখানে বিমানবন্দর চালুর জন্য। বিমানবন্দর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, যেখানে দেশি বিদেশি অন্তত 24টি শিল্প প্রতিষ্ঠান বছরে $2000 মিলিয়ন পণ্য রপ্তানি করে। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন 85 বিদেশি সহ প্রায় 20,000 শ্রমিক। বিমানবন্দর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা ঘিরে এলাকাটিতে 10,000-এর বেশি রাশিয়ানের বসবাস। এছাড়া জেলায় 5টি সরকারি গবেষণা প্রতিষ্ঠান, পদ্মার বিশাল চর জুড়ে কৃষিপণ্য উৎপাদন সহ রয়েছে ছোট বড় নানা শিল্প প্রতিষ্ঠান। এরপরও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সময় সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ হওয়ায় অনেকেই এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহ পান না। এমন অবস্থায় আবারও ঈশ্বরদী বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। যদি ঈশ্বরদী এয়ারপোর্ট চালু হয়, খুব দ্রুতই বিনিয়োগকারীরা, আমার ফরেন টেকনিশিয়ানরা এবং বায়াররা ঈশ্বরদী এয়ারপোর্টে আসলে আমাদের এখানে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ইপিজেডে চলে আসতে পারবে। এবং এয়ার কার্গো যদি চালু হয় তাহলে খুব দ্রুত এবং কম খরচে এবং স্বল্প সময়ে বিনিয়োগকারীরা তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারবে। বিমানবন্দরটি চালু হলে পাবনা, নাটোর ও কুষ্টিয়া অঞ্চলে সহজ যোগাযোগের পাশাপাশি বাড়বে অর্থনৈতিক তৎপরতা। ঢাকা থেকে গাড়ি দিয়ে 5 ঘন্টা 24 ঘন্টা এরকম ব্যবহার করতে হবে, এটা অনেক টাইম লস। বিমানবন্দরটা যদি হয় আমাদের বিজনেস আরও সহজ হবে এবং আমাদের যারা ডেলিগেটস আছে তারাও আরও সহজে আসবে বলে আমরা আশা করি এবং আমাদের বিজনেসটা আরও একটু স্মুথ হবে। যেমন আমাদের এখন 6 ঘন্টা লাগে আসতে, তো 6টা ঘন্টা আমাদের যখন কোনো জাপানিজ বাংলাদেশে যখন ল্যান্ড করে, সাধারণত আমরা 12টার পরে ল্যান্ড করলে বা 1টার পরে ল্যান্ড করলে আমরা তাদেরকে আর ওই দিন আনি না, তারপরের দিন আসতে হয়। পরের দিন আসতেও আবার দুপুর পর্যন্ত হয়ে যায়, সেজন্য আমার পুরো 24 ঘন্টা আমার ওয়েস্টেজ হয়। প্রায় 1 যুগ বন্ধের পর ঈশ্বরদী বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। বগুড়ার পর দ্বিতীয় বিমানবন্দর হিসেবে 2030 সালের মধ্যে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন করতে চায় অথরিটি। তবে রানওয়ের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোরও বৃদ্ধি করা প্রয়োজন। বিমানবন্দরটি চালু হলে ঢাকার সঙ্গে বাড়বে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, সে সাথে ব্যবসা বাণিজ্য ও পর্যটনে আসবে নতুন গতি। মাহবুব হোসেন, এখন পাবনা। এবার আন্তর্জাতিক। পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়ালে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে তেহরান। এদিকে 5 দফা আলোচনার পর কোনো চুক্তিতে আসতে না পারায় সমাধান নিয়ে সংশয়ে ট্রাম্প। অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থার তথ্যকেও মিথ্যা বলছে তেহরান। এই অবস্থায় ইরানের অতিরিক্ত পারমাণবিক উপকরণ অপসারণে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। বাকিটা জানাচ্ছেন তানভীর জনি। পরমাণু ইস্যুতে 5 দফা বৈঠকে বসেও কোনো কুলকিনারা করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটনের সাফ কথা, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। অন্যদিকে তেহরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তাদের কেউ বাধা দিতে পারবে না। দেশটির উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি জানিয়েছে ইরান। এই অবস্থায় শান্তিপূর্ণ সমাধানের আর কোনো আশা দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর তাই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান না আসলে ইরানের উপর হামলা চালানোর হুমকিও দিয়ে রেখেছেন তিনি।
জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ চালাবে তেহরান। و در اون صورت آمریکا باید منطقه رو ترک کنه چون تمام پایگاهاش در دسترس ماست ما دستیابی بهش داریم و بدون ملاحظه همه اونها را در کشورهای میزبان مورد هدف قرار خواهیم داد. এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসমাইলি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক আণবিক সংস্থা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে, যা লজ্জাজনক ঘটনা। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করেনি। পারমাণবিক উপাদান কেবল বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য শান্তিপূর্ণ প্রকল্পে ব্যবহার করা হয়। এর মধ্যেই পরমাণু ইস্যু নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মতপার্থক্য দূর করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র জানান, ইরান থেকে অতিরিক্ত পারমাণবিক উপকরণ অপসারণ করে জ্বালানিতে রূপান্তর করতে আগ্রহী মস্কো। У нас постоянные контакты идут с Ираном, и вы знаете, что эта тема вот именно с такими формулировками обсуждалась в ходе последнего телефонного разговора Путина и Трампа. ষষ্ঠ দফার আলোচনার তারিখ নিয়েও দুই পক্ষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পরবর্তী আলোচনা হবে আগামী রোববার, আর যুক্তরাষ্ট্র বলছে বৃহস্পতিবারই হতে পারে এই আলোচনা। তানভীর জানি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস ব্রিটিশ বাণিজ্যমন্ত্রীর। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে অগ্রাধিকার পাবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে। রাজনৈতিক অস্থিরতা কাটার আশা বিশ্লেষকদের। রাজধানীর বাইরেও চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহীতে 15 দিনে আক্রান্ত 30, ডেঙ্গুর হটস্পট বরগুনা। চিকিৎসক সংকটে ভোগান্তি চরমে। সাভারে কারখানা সরিয়ে নেওয়ার পরও আশানুরূপ সাফল্য নেই চামড়া শিল্পে। বর্জ্য পরিশোধনাগার জটিলতায় ঢুকছে খাত, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এবং কক্সবাজারের অরক্ষিত সৈকতে বাড়ছে মৃত্যুর মিছিল। পর্যটকদের নিরাপত্তায় মাত্র 5 কিলোমিটার এলাকায় নিয়োজিত লাইফগার্ড। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।